আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান এর প্রথম অধ্যায় যাযাবর পাখিদের সন্ধানে এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি নাম হচ্ছে যাযাবর পাখিদের সন্ধানে, যেটা নেওয়া হয়েছে অনুশীলনী বই থেকে। তবে আমরা যদি সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠ থেকে পড়তে চাই তাহলে আমাদের পড়তে হবে সপ্তম অধ্যায়, একাদশ এবং দ্বাদশ অধ্যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমরা বিভিন্ন ক্লাস নিয়েছি। সেখানে প্রথম ক্লাসে আমরা এমসিকিউ, তারপরে আমরা এক কথা উত্তর, তারপরে সংক্ষিপ্ত উত্তর এবং দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে সপ্তম অধ্যায় সূর্য, পৃথিবী ও চাঁদ। এখান থেকে কি রকম প্রশ্ন হতে পারে? যেমন 1 নম্বর প্রশ্ন, সূর্য গ্রহণ নিয়ে আলাপচারিতার এক পর্যায়ে বন্ধু রাকিব সুমনকে বলল সে জীবনে একবারই সূর্যগ্রহণ দেখেছে, যা দেখতে আংটির মতো। সুমন বলল সে তার বাবার কাছে শুনেছে সূর্যগ্রহণের সময় কিছু সময়ের জন্য চারদিকে অন্ধকার হয়ে যায়। ক নম্বর প্রশ্ন, দুই বন্ধুর আলাপচারিতায় যে ধরনের সূর্যগ্রহণের কথা বলা হয়েছে তা কি একই? ব্যাখ্যা করো, একই রকম কিনা। দেখো ক নম্বর প্রশ্ন, দৃশ্যপটটিতে সুমন ও রাকিব সূর্যগ্রহণ নিয়ে যে আলাপ করছিল। রাকিব যে ধরনের সূর্যগ্রহণ দেখেছে তাতে সূর্যকে আংটির মতো দেখা যায়। অনেক সময় উপবৃত্তাকার পথে পরিভ্রমণকালে চাঁদ এমন অবস্থানে থাকে যে সূর্যগ্রহণের সময় তা সূর্যকে পুরোপুরি ঢেকে দিতে পারে না। এতে চাঁদের চারপাশে সূর্যকে আংটির মতো দেখা যায়। এ ধরনের সূর্যগ্রহণকে বলা হয় বলয় সূর্যগ্রহণ। অপরদিকে সুমনের বর্ণনায় যে ধরনের সূর্যগ্রহণের কথা বলা হয় তা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কারণ তার বর্ণনা মতে সূর্যগ্রহণের সময় চারদিকে অন্ধকার হয়ে যায়। সাধারণত আংশিক গ্রহণ অনেকটা সময় জুড়ে চলতে থাকে, কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সূর্য মাত্র কয়েক মিনিটের জন্য সম্পূর্ণ ঢেকে যেতে পারে, মানে রাতের মতো অন্ধকার। এ সময় চারদিকে অন্ধকার হয়ে যাওয়ার পশু পাখিরা ভয়ে ডাকাডাকি বন্ধ করে দেয়। তাই দুই বন্ধুর আলাপচারিতায় যে সূর্যগ্রহণের কথা বলা হয়েছে তা একই ধরনের নয়, আলাদা আলাদা। তারপরে খ নম্বর প্রশ্ন কি ছিল, উক্ত ঘটনার সময় কি ধরনের সতর্কতা পালন করা উচিত? বিশ্লেষণ করো। যে ধরনের সতর্কতা পালন করা উচিত, দৃশ্যপটটিতে দুই বন্ধুর আলাপচারিতায় সূর্যগ্রহণের বর্ণনা পাওয়া যায়। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় যখন সূর্য ও পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে তখন সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। মানে প্রথমে সূর্য থাকে, তারপর চাঁদ আর পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। এই অবস্থায় চাঁদ সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা দেয়, অর্থাৎ চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের উপরে পড়ে। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। সূর্যগ্রহণের সময় সূর্য থেকে অনেক ক্ষতিকর রশ্মি পৃথিবীতে চলে আসে। এর মধ্যে একটি হচ্ছে অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি দেখতে পাওয়া যায় না, তাই না জেনে সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হতে পারে। সরাসরি সূর্যের দিকে তাকালে মাত্র কয়েক সেকেন্ডে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। কেউ যদি সূর্যগ্রহণ দেখতে চায় তবে সতর্কতা হিসেবে সরাসরি সূর্যের দিকে না তাকিয়ে কোথাও সূর্যের প্রতিচ্ছবি ফেলে সেটা দেখা সবচেয়ে নিরাপদ পদ্ধতি। পিনহোল ব্যবহার করেও সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা সহজ এবং এই পদ্ধতিতে একটি কাগজে ছোট ছিদ্র করে তার মধ্যে গ্রহণের সময় সূর্যের আলো অপর একটি পর্দায় ফেললে সেখানে সূর্যগ্রহণ দেখা যায়। উপরিক্ত সতর্কতা পালন করে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করলে কোনো ক্ষতিকর আশঙ্কা থাকবে না। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন, নিচের চিত্রটি লক্ষ্য করো। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা চিত্র। এখানে দেখো এইভাবে আছে, সূর্যগ্রহণের সময় সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় থাকে, ফলে চাঁদের উপছায়া এবং প্রচ্ছায়া পৃথিবী পৃষ্ঠে পড়ে। এখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখানো হলো। এখানে দেখো এটা হচ্ছে সূর্য, এখান থেকে এটা মাঝখানে থাকলো চাঁদ, চাঁদে যে আলো পড়তেছে মানে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। হ্যাঁ, পৃথিবীতে দেখো একদম অন্ধকার দেখা যাচ্ছে। এখন প্রথমে প্রশ্ন, আকারে ছোট হলেও এ এবং বি এর মাঝামাঝি অবস্থানে এসে সি কিভাবে বি কে পুরোপুরি ঢেকে দিতে পারে? সি হচ্ছে কোনটা? এই যেটা চাঁদ, আর বি হচ্ছে সূর্য, আর এ হচ্ছে পৃথিবী। এখন দেখো এটা এবং খ নম্বর প্রশ্ন, এ বি সি একই সরলরেখা অবস্থান করলে যে ঘটনার অবতারণা হয় তা বিশ্লেষণ। আচ্ছা, এখন প্রথম প্রশ্ন ক নম্বর প্রশ্ন,
এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন। ক, চিত্রে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখানো হয়েছে। গ্রহণের সময় সূর্য যদি চাঁদের দ্বারা সম্পূর্ণ ঢেকে যায় তবে সূর্যগ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়। চিত্রে এ হচ্ছে পৃথিবী, বি হচ্ছে সূর্য এবং সি হচ্ছে চাঁদ। আমরা জানি চাঁদ সূর্যের তুলনায় ছোট, কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় তা পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলে। কারণ চাঁদ সূর্যের তুলনায় ছোট হলেও এটি পৃথিবীর প্রায় 400 গুণ কাছে অবস্থান করে। সেজন্য পৃথিবী পৃষ্ঠে থেকে চাঁদ ও সূর্যকে প্রায় একই আকারে দেখা যায়। তাই আকারে ছোট হলেও এ অর্থাৎ পৃথিবী এবং বি অর্থাৎ সূর্যের পাশাপাশি অবস্থানে এসে সি অর্থাৎ চাঁদ বি কে পুরোপুরি ঢেকে ফেলতে পারে। মানে আকারে ছোট হলেও কাছাকাছি থাকে, তো এই জন্য। তারপর চিত্রে এখানে পরে প্রশ্ন যেটা ছিল, এই যে খ নাম্বার, এ বি সি একই সরলরেখায় অবস্থান করলেও যে ঘটনার অবতারণা হয় তা বিশ্লেষণ। চিত্রের এ বি এবং সি অর্থাৎ পৃথিবী, সূর্য এবং চাঁদ যখন একই সরলরেখা অবস্থান করে তখন সূর্যগ্রহণ সংঘটিত হয়। যখন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় ঠিক সূর্য ও পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে তখন সেটি সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয়, অর্থাৎ চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের উপরে পড়ে। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলে। সূর্যগ্রহণ বিভিন্ন রকম হতে পারে, যেমন দেখো, হতে পারে আংশিক সূর্যগ্রহণ, হতে পারে আংশিক সূর্যগ্রহণ কি পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থান করে যখন চাঁদ সূর্যের খানিকটা অংশ ঢেকে ফেলে তখন আংশিক সূর্যগ্রহণ সংঘটিত হয়। 2 নম্বর, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। গ্রহণের সময় সূর্য যদি চাঁদের দ্বারা সম্পূর্ণ ঢেকে যায় তাহলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে। আংশিক, পূর্ণগ্রাস আর বলয়টা কি উপবৃত্তাকার পথে পরিভ্রমণকালে চাঁদ এমন অবস্থানে থাকে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সেটি সূর্যকে সম্পূর্ণ ঢেকে দিতে পারে না, তখন সূর্যকে আংটির মতো দেখা যায়। এই ধরনের বলয় আকৃতির সূর্যগ্রহণকে বলয় সূর্যগ্রহণ বলা হয়। তারপরে 3 নম্বর প্রশ্ন, একটি স্থানে দিনের বেলায় হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে যাওয়ায় পশু পাখিরা হতচকিত হয়ে যায়। অসময়ে চারিদিকে অন্ধকার হয়ে যাওয়ায় অনেক পাখি ভয় পেয়ে ডাকাডাকি বন্ধ করে দেয়, ঝিঝি পোকাও শব্দ করতে শুরু করে। তো প্রশ্ন 1 নম্বর, ক নম্বর, উক্ত পরিবর্তনে কেন হয়েছিল? খ নম্বর, এ ধরনের পরিবর্তন কিভাবে গবেষণার দুর্লভ সুযোগ সৃষ্টি করে বিশ্লেষণ করো। তাহলে প্রথম প্রশ্ন, যে উক্ত পরিবর্তন কেন হয়েছিল ব্যাখ্যা করো। যে জন্য হয়েছিল, দেখো, প্রদত্ত তথ্য অনুযায়ী একটি স্থানে দিনের বেলায় হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে যাওয়ায় পশু পাখিরা হতচকিত হয়ে যায় এবং ভয় পেয়ে ডাকাডাকি বন্ধ করে দেয়। এরকম পরিবর্তন পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রভাবে হয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় এর প্রভাব পরিবেশের উপরেও পড়ে। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় যখন সূর্য ও পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে তখন সেটি সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয়, অর্থাৎ চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের উপরে পড়ে। একে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে। যখন আংশিক সূর্যগ্রহণ হয় তখন অনেকটা সময় জুড়ে তা চলতে পারে, কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ফলে মাত্র কয়েক মিনিটের জন্য সূর্য সম্পূর্ণ ঢেকে যেতে পারে। তাই বলা যায় উক্ত পরিবর্তন পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কারণে হয়েছিল। তো এখানে প্রদত্ত আলোচিত ঘটনা পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ফলে ঘটে। পূর্ণগ্রাস গ্রহণকালীন সময়ে হঠাৎ চারদিকে অন্ধকার হয়ে যায়, তখন পশু পাখিরা ভয় পেয়ে ডাকাডাকি বন্ধ করে দেয়, এমনকি ঝিঝি পোকা ডাকতে শুরু করতে পারে। তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ফলে সূর্য সংক্রান্ত গবেষণার কিছু দুর্লভ সুযোগ সৃষ্টি হতে পারে। প্রশ্ন ছিল যে কি দুর্লভ সুযোগ সৃষ্টি হয়, যেমন সূর্যের করোনা নিয়ে তথ্য সংগ্রহ করা। সূর্যের যে করোনা নিয়ে এ সময় পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অবস্থিত হওয়ায় এবং চাঁদ দ্বারা সূর্য ঢেকে যাওয়ার কারণে সূর্যের করোনা পৃথিবী পৃষ্ঠ থেকে পর্যবেক্ষণ করা যায়। মানে সূর্যের যে গঠন বা সূর্যকে নিয়ে গ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলের উপরের অংশের পরিবর্তন নিয়ে গবেষণা করা যায়। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের অংশে সূর্যের তেজস্ক্রিয় বিকিরণের ফলে বিভিন্ন ধরনের তার চার্জযুক্ত কণা তৈরি হয়। পৃথিবীর অনেক কৃত্রিম উপগ্রহ এই অংশে অবস্থান করায় তা পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলা যায় সূর্যগ্রহণ গবেষণার দুর্লভ সৃষ্টি করে, তাই না? এটা হচ্ছে প্রশ্ন ছিল যে এটা কেন, মানে কিভাবে সূর্যগ্রহণ গবেষণা দুর্লভ সুযোগ সৃষ্টি করে, এটা ব্যাখ্যা করা হয়ে গেল। এরপরে দেখো আরেকটা চিত্র এখানে আমরা দেখতে পারতেছি যে চিত্রের ঘটনাটি কি হতে পারে ব্যাখ্যা করো। চিত্রের ঘটনার ধরনগুলো
পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। এখানে দেখো সূর্য থেকে চাঁদে যে আলো পড়তেছে এটি চাঁদের কক্ষপথে, এবং পৃথিবীর এক অংশ সম্পূর্ণ আটকে গেছে, তাই না, একদম অন্ধকার হয়ে গেছে এটা। তো এখানে প্রথম প্রশ্নটা, চিত্রের ঘটনাটি কি হতে পারে? তো এটার উত্তর হচ্ছে, চিত্রের ঘটনাটি পর্যবেক্ষণ করে বলা যায় এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় অনেক ক্ষেত্রে এমন অবস্থান চলে আসে যে পৃথিবী অবস্থান করে চাঁদ ও সূর্যের মাঝামাঝি। এক্ষেত্রে সূর্য, পৃথিবী এবং চাঁদ এক সরলরেখায় থাকে, ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়। তাহলে এটা ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। মাঝখানে এটা দেখো, এটা হচ্ছে সূর্য, মাঝখানে পৃথিবী, এই পৃথিবীর যে আলো যে চাঁদকে ঢেকে দিচ্ছে, এটা হচ্ছে চাঁদ, এই যে এটা চাঁদ, ঠিক আছে, এটা হচ্ছে চাঁদ, এই যে দেখো, এই যে এটা, আর এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী পুরোপুরি চাঁদকে ঢেকে দিচ্ছে, তাই না, এরকম। আচ্ছা, এটাই আর কি। তারপরে প্রশ্ন ছিল, চিত্রের ঘটনার উদাহরণগুলো পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করতে হবে। তো ওইখানে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ। যখন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণের সময় সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় থাকে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণের ধরন 3 প্রকার, নিচে তা পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো। যেমন 1 নাম্বার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয় তখন চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ার মাঝে অবস্থান করে। এ সময় পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা সূর্যের আলোর অপেক্ষাকৃত ছোট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি বাইরের দিকে বিচ্ছুরিত হয়। অপরদিকে অপেক্ষাকৃত লম্বা তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলো ভেতরের দিকে প্রসারিত হয়ে চাঁদের উপরে পড়ে। ফলে চাঁদটা তার স্বাভাবিক সাদাটা ধূসর বর্ণের পরিবর্তে লাল বর্ণের দেখা যায়। তারপরে আংশিক সূর্যগ্রহণের সময় কি হয়? আংশিক সূর্যগ্রহণের সময় সূর্য, পৃথিবী এবং চাঁদ এমনভাবে অবস্থান করে যে পৃথিবীতে কিছু অংশ প্রচ্ছায়া এবং বাকি অংশ উপচ্ছায়া দ্বারা আবৃত হয়। উপছায়া চন্দ্রগ্রহণ কাকে বলে? যখন চাঁদ পৃথিবীর উপছায়ার মধ্য দিয়ে অতিক্রম করে তখন উপছায়া চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তারপরে 5 নম্বর প্রশ্ন, বছর জুড়ে সূর্যের অবস্থান পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাপ্ত অ্যানালেমার আকৃতি। দেখছো এই যে এইভাবে, 21শে জুন, 22 ডিসেম্বর, এটা হচ্ছে এখানে এপ্রিল, 23 এপ্রিল, 30 আগস্ট, এখানে 9 ফেব্রুয়ারি, এরকম আছে। দেখতে কেমন? দেখছো এই যে এটা নিচের অংশ বড়, উপরের অংশ একটু ছোট। এটা দেখতে অনেকটা ইংরেজি 8 এর মতো বা বাংলা 4 এর মতো। প্রথম প্রশ্ন, পৃথিবী যদি 23.5 ডিগ্রি হেলে না থেকে এর একদম খাড়াভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরতো তাহলে উক্ত অ্যানালেমার আকৃতি কেমন হতো? যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে হবে। খ নম্বর প্রশ্ন, যে পৃথিবীর সব দেশ থেকে বছর জুড়ে পর্যবেক্ষণ করলে কি এই অ্যানালেমার আকৃতি একই রকম হবে? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দেখাতে হবে। এখন প্রথম প্রশ্ন, পৃথিবী যদি 23.5 ডিগ্রি হেলে না থেকে একদম খাড়াভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরতো তাহলে অ্যানালেমার আকৃতি হতো একেবারে সোজা সরল রেখার মতো। কেন? দেখো, পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার বলে সূর্য প্রতিদিন একই সময়ে আকাশের একই স্থানে অবস্থান করে না। জুন মাসের 21 তারিখের সূর্য ঠিক কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে থাকে। কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, তাই ওই সময় আমরা সূর্যকে ঠিক মাথার উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে যেতে দেখি। যতই দিন যেতে থাকে সূর্যটি তত দক্ষিণ দিকে হেলে যেতে থাকে। 6 মাস পর 22 ডিসেম্বর সূর্য ঠিক মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে থাকে। তাই আমাদের দেশের থেকে আমরা সূর্যকে সবচেয়ে বেশি হেলানো অবস্থায় পূর্ব দিক থেকে পশ্চিমে যেতে দেখি। তারপর সূর্য আবার উত্তর দিকে ফিরে আসতে থাকে এবং 6 মাস পর আবার ঠিক আমাদের মাথার উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে যায়। এ কারণে আমরা সূর্যের অবস্থানের ছায়া ভিন্ন ভিন্ন ভাবে পেয়ে থাকি। তাই পৃথিবী যদি 23.5 ডিগ্রি হেলে না থাকতো, যদি পৃথিবীর কক্ষপথ যদি উপবৃত্তাকার না হয়ে খাড়াভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরতো তাহলে সূর্যের অবস্থান ছায়া ভিন্ন ভিন্ন দিনে সোজাভাবে সরল রেখায় পেতাম, যে কারণে অ্যানালেমার আকৃতি তখন সোজা সরল রেখার মতো হতো। তারপরে প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে খ নাম্বার, পৃথিবীর সব দেশ থেকে বছর জুড়ে সূর্যের অবস্থান পর্যবেক্ষণ করলে অ্যানালেমার আকৃতি একই রকম হবে না। সূর্যের চারদিকে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ এবং তার কক্ষের কাত হওয়ার কারণে অ্যানালেমা বা সূর্যের অবস্থানে পরিবর্তন হয়। পৃথিবীর আকৃতি অভিগত গোলক এর মতো এবং কক্ষপথ উপবৃত্তাকার হওয়াতে পৃথিবীর সব দেশে একই সময়ে সূর্যের অবস্থান একই রকম থাকে না। দেখছো, এই জন্যই মূলত অ্যানালেমার আকৃতি আলাদা হয়। আমরা আগেই জেনেছি যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় একই থাকে না।
তেমনি পৃথিবীর সারা দেশে একই সময় সূর্যের আলো একইভাবে পাওয়া যায় না। পৃথিবীর এক বিশাল দেশ, পৃথিবীর একটি দেশ ভিন্ন ভিন্ন অক্ষাংশ ও দ্রাঘিমাংশে অবস্থিত হওয়ার কারণে এমনটি হয়। এ কারণে পৃথিবীর সব দেশ থেকে বছর জুড়ে পর্যবেক্ষণ করলে অ্যানালেমের আকৃতি এক এক দেশে এক এক রকম হয়ে যায়। আমরা জানি 21 জুন তারিখ সূর্য ঠিক কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে এদিনে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং ছোট রাত এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত হয়। ফলে সূর্যের অবস্থান এবং অ্যানালেমের আকৃতির পরিবর্তন ঘটে। এরপরে 6 নম্বর প্রশ্ন, ফাহিমের ছোট ভাই লাটিম নিয়ে খেলার এক পর্যায়ে ফাহিম লক্ষ্য করলো লাটিমটি একেবারে স্থির হয়ে না ঘুরে কিছুটা টলটল করে ঘুরতে থাকে, টলমল করে। লাটিমটি ঘুরতে ঘুরতে আবার আগের জায়গায় ফিরে আসে। প্রথম প্রশ্ন ক, উক্ত ঘূর্ণন একটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করো। খ নম্বর, লাটিমের ঘূর্ণনের সাথে পৃথিবীর ঘূর্ণনের কি মিল পাওয়া যায়, বিশ্লেষণ। দেখো, উক্ত ঘটনা দৃশ্যপটে বর্ণিত লাটিমের ঘূর্ণন চিত্রের মাধ্যমে নিচে উপস্থাপন করা হলো। দেখছো, লাটিম এক জায়গা থেকে ঘুরে না, এরকম ভাবে এক জায়গাতে এরকম ভাবে ঘুরে আবার এই যে এরকম ভাবে ঘুরে। দেখছো, এই যে এরকম ঘুরে, তাই না? এই যে এরকম ঘুরতে থাকে, এইভাবে ঘুরে। দৃশ্যপটে বর্ণিত এটা দেখানো চিত্রে লাটিমের মাথা টলমল করে ঘুরতে ঘুরতে তার মাথার উপরে শূন্য একটি কাল্পনিক চিত্র তৈরি করে, আবার সে তার আগের জায়গায় ফিরে আসে। ঠিক আছে, এখান থেকে যাত্রা শুরু করে যে এইভাবে ঘুরে ঘুরে আবার আগের জায়গায় ফিরে আসে, এরকম হয়। তারপরে পরের প্রশ্নটা কি ছিল দেখো, যে লাটিমের ঘূর্ণনের সাথে পৃথিবীর ঘূর্ণনের কোনো মিল আছে কিনা। হ্যাঁ, তো লাটিমের ঘূর্ণনের সাথে পৃথিবীর ঘূর্ণনের মিল পাওয়া যায়। একটি লাটিমের ঘূর্ণন খেয়াল করলে দেখা যায় এটি স্থির হয়ে ঘোরে না, কিছুটা টলমল করে ঘুরতে থাকে। পৃথিবীর কক্ষও ঠিক একই রকম। দেখো, এটা দেখতে পাচ্ছি যে লাটিমের ক্ষেত্রে এই যে এরকম হয়, পৃথিবীর ক্ষেত্রেও সেম একই রকম ভাবে এরকম ঘুরতে ঘুরতে এইরকম ভাবে আসে। তো লাটিমের মাথা যেমন ঘুরতে ঘুরতে তার মাথার উপর শূন্য একটা কাল্পনিক রেখা তৈরি করে, আবার সে তার আগের জায়গায় ফিরে আসে, ঠিক সেরকম পৃথিবী কক্ষ প্রতি 26,000 বছরে 26,000, চিন্তা করো, 26 বছর না, 2600 না, 26,000 বছর পরে মহাকাশীয় গোলকের গায়ে একটা বৃত্ত তৈরি করে আবার আগের জায়গায় ফিরে আসে। তাই বলা যায় লাটিমের ঘূর্ণনের সাথে পৃথিবীর ঘূর্ণনের মিল পাওয়া যায়। এরপরে একাদশ অধ্যায় থেকে আমরা কি পড়বো, ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় ও অঞ্চল সমূহ। এখানে 7 নম্বর প্রশ্ন দেখো, যে মনিরদের গ্রাম হাকালুকি হাওরের পাশে। প্রতি বছর শীতের শুরুতে হাওরে মনির অনেক নতুন পাখি দেখতে পায়। পাখিগুলো আবার মার্চ এপ্রিলের দিকে চলে যায়। ক নম্বর প্রশ্ন, এই পাখিগুলো কোথা থেকে আসে এবং অন্য সময় কোথায় থাকে, ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, শীতের শুরুতে মনিরদের গ্রামের হাওরে আসা পাখিগুলো কি কারণে আসতে পারে বলে তুমি মনে করো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কোথা থেকে আসে এবং অন্য সময় কোথায় থাকে। প্রতি বছর শীতের শুরুতে মনিরদের গ্রামের পাশে হাকালুকি হাওরে আসা পাখিগুলো পরিযায়ী পাখি, তাই না? পরিযায়ী পাখি মানে অতিথি পাখি যাদেরকে আমরা বলি। এই পাখিগুলো একটি বিশেষ ঋতুতে এর দেশ থেকে অন্য দেশে চলে যায়, মানে নিজেদের দেশ থেকে অন্য দেশে চলে যায়, আবার আর একটা ঋতুতে নিজের দেশে আবার চলে আসে। তো পরিযায়ী পাখিরা বরফ শুভ্র হিমালয়, তিব্বত, সাইবেরিয়া, চীনের কিছু অংশ, ইউরোপ, মঙ্গোলিয়া থেকে আসে। মূলত সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চল এবং উত্তর মেরু অঞ্চল থেকে অতিথি পাখিরা বাংলাদেশে আসে। প্রচন্ড শীতের কবল থেকে রক্ষা পেতে এবং খাবারের আশায় পরিযায়ী পাখিরা আসে। বরফে ঢাকা অঞ্চল বা শীত প্রধান অঞ্চলগুলো থেকে বেঁচে থাকার উপযোগী জায়গা খুঁজতে এবং খাবার সন্ধানে পরিযায়ী পাখিরা বিভিন্ন দেশে গিয়ে থাকে। ঠিক আছে, যেমন শীতকালে আমাদের দেশে বেশিরভাগ আসে। তারপরে পরের প্রশ্নটা কি ছিল, যে শীতের শুরুতে মনিরের গ্রামের হাওরে আসা পাখিগুলো কি কারণে আসতে পারে। ওই যে খাবারের সন্ধানে আসতে পারে, শীত থেকে বেঁচে থাকার জন্য, বংশ বৃদ্ধি করার জন্য আসতে পারে। শীতের শুরুতে পরিযায়ী পাখিরা বিভিন্ন শীত প্রধান দেশ থেকে তীব্র শীতের কবল থেকে বাঁচতে এবং খাবারের সন্ধানে বিভিন্ন দেশে চলে যায়। গরমকালে আবার তারা কি করে, আগের জায়গায় ফিরে যায়, তাই না? এরকম করে। তাহলে কি করে দেখো, গরমকালে আবার তারা তাদের নিজেদের দেশে ফিরে যায়। এই পরিযায়ী পাখিদের আসার মূল কারণ খাদ্য সংগ্রহ। আমাদের দেশের উত্তরে রাশিয়া, সাইবেরিয়া প্রভৃতি দেশে শীতের সময় চারদিক বরফে ঢেকে যায়। তার তাপমাত্রা প্রায় শূন্যের নিচে -50, -60 এরকম ডিগ্রি সেলসিয়াস নেমে যায়। এই অবস্থায় সেখানে
পাখিদের খাবারের তীব্র সংকট দেখা যায়, তাই সেখান থেকে দল বেঁধে পাখিরা আমাদের মতো কম শীতের দেশে মূলত খাবারের খোঁজে আসে। 8 নম্বর প্রশ্ন, গৃহশিক্ষক আফসার আলী তার ছাত্রকে একটা ভূগোল দেখিয়ে বললেন, ভূগোলকে যে লম্বালম্বি ভাবে ও আড়াআড়ি ভাবে রেখাগুলো দেখা যায় তা দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান বের করা সম্ভব। তো আচ্ছা, এখানে বলছে গৃহশিক্ষক আফসার আলী তার ছাত্রকে কি করেছে, একটি ভূগোল দেখিয়ে বললেন যে ভূগোলকে যে লম্বালম্বি ও আড়াআড়ি রেখাগুলো দেখা যায় ভূগোলে আর কি, ঠিক আছে, ভূগোলে তা দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থান বের করা সম্ভব। প্রথম প্রশ্ন, আফসার আলীর দেখানো লম্বালম্বি ও আড়াআড়ি রেখাগুলোকে কি বলা হয়? এবং খ নম্বর, উক্ত রেখাগুলো দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান কিভাবে বের করা সম্ভব হয়? তাহলে প্রথম প্রশ্ন, আফসার আলীর দেখানো লম্বালম্বি ও আড়াআড়ি রেখাগুলোকে কি বলা হয়? তো আফসার আলী ভূগোলকে যে লম্বালম্বি ও আড়াআড়ি রেখাগুলো দেখিয়েছেন তা হলো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর লম্বালম্বি রেখাগুলোকে দ্রাঘিমা রেখা এবং উত্তর পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ বরাবর যে রেখা সেগুলো লম্বালম্বি সেগুলোকে দ্রাঘিমা, আর পূর্ব পশ্চিম বরাবর সেগুলোকে আড়াআড়ি যে রেখাগুলো সেটাকে অক্ষরেখা বলা হয়। পৃথিবীর কোন স্থানের দ্রাঘিমার মান জানা থাকলে ওই স্থানের সময় সহজেই বের করা যায়। দ্রাঘিমা এবং অক্ষরেখা দ্বারা কোন স্থানে ভৌগোলিক সীমারেখা নির্দেশ করা যায়। পরের প্রশ্ন, উক্ত রেখাগুলো দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান কিভাবে বের করা সম্ভব? দেখো, উদ্দীপকে আলোচিত রেখাগুলো হলো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। আমরা জানি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা হলো রেখা ও অক্ষাংশ, আর দ্রাঘিমাংশ হচ্ছে কোণ। একটা নির্দিষ্ট কোণের জন্য একটা নির্দিষ্ট অক্ষরেখা আঁকা হয়, তাই একটা অক্ষরেখার প্রতিটি বিন্দুতে অক্ষাংশের মান সমান। একইভাবে একটা নির্দিষ্ট কোণের জন্য একটি নির্দিষ্ট দ্রাঘিমা রেখা আঁকা হয়, তাই একটা দ্রাঘিমার রেখার প্রতিটি বিন্দুতে দ্রাঘিমাংশের মান সমান। পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানের একটা অক্ষাংশ ও দ্রাঘিমাংশ রয়েছে এবং এই দুটি অক্ষাংশ জানলেই স্থানকে কোথায় তা সুনির্দিষ্টভাবে জানা যাবে। এমন অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান বের করা যায়। তারপরে প্রশ্ন 9 নম্বর, নিচে চিত্রটি লক্ষ্য করো। দেখছো এখানে একটা পৃথিবী দেওয়া আছে, পৃথিবীর চিত্র লক্ষ্য করতে বলা আছে। এখন পি অবস্থানের অক্ষাংশ, এই যে পি অবস্থান, পি অক্ষাংশ কিভাবে নির্ণয় করা যায়? চিত্রে পি সি আর, এটা হচ্ছে পি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে আর, দ্বারা উৎপন্ন রেখা তাৎপর্য ও ব্যবহার বিশ্লেষণ কর। প্রথম প্রশ্ন হচ্ছে পি অবস্থানে বা পি স্থানের অক্ষাংশ কিভাবে নির্ণয় করা যায়। মনে করি পৃথিবীর উপরে অবস্থিত একটা বিন্দু হচ্ছে পি এবং পৃথিবীর কেন্দ্র হলো সি। আমরা পি স্থানের অক্ষাংশ নির্ণয় করব। আমরা কি করব? আমরা জানি অক্ষাংশ হলো নিরক্ষরীয় তল, এর সাথে ওই স্থান বা ওই পৃথিবীর কেন্দ্র এর সংযোগ রেখাংশ যে কোণ তৈরি করছে তা। চিত্রে পি এবং সি এর সংযোগ রেখাংশকে নিরক্ষরীয় তলের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই বলা যায় পি স্থানের অক্ষাংশ হচ্ছে 40 ডিগ্রি। যেহেতু প্রতিটি বিন্দুটি উত্তর গোলার্ধে, তাই পি স্থানের অক্ষাংশ 40 ডিগ্রি উত্তর। এভাবে দক্ষিণ গোলার্ধেও কোন স্থানের স্থানাঙ্ক নির্ণয় অক্ষাংশ নির্ণয় করা যায়। ঠিক আছে, তাহলে এটার কি হলো? এটার অবস্থান হচ্ছে, দেখছো এখানে কিন্তু 40 ডিগ্রি আছে, এটা ভালো করে বোঝা যাচ্ছে না, এই যে এখানে কিন্তু 40 ডিগ্রি আছে, তাই এটা 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ। পি সি এবং আর দ্বারা উৎপন্ন রেখা তাৎপর্য এবং ব্যবহার বিশ্লেষণ করো। পি সি আর, দেখো পি সি আর এই তিনটার মাধ্যমে, চিত্রে পি সি আর এর মাধ্যমে কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়। অক্ষাংশ কোন স্থানে ভৌগোলিক অবস্থান বোঝার জন্য, নির্ণয়ের জন্য এবং আবহাওয়া জলবায়ু নিরূপণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্থানে কতটুকু সূর্যালোক আসবে তা অক্ষাংশের উপর নির্ভর করে, তাই সে স্থানের বৃষ্টিপাত তাপমাত্রা অক্ষাংশ নির্ভর করে। শুধু তাই নয়, সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ অক্ষাংশ দিয়ে প্রবাহিত হয়। তাছাড়া কোন স্থানের ভূমি কেমন হবে বা এর জীব জগতের বস্তু কেমন হবে তার উপরেও অক্ষাংশের ব্যাপক প্রভাব রয়েছে। তারপর আমরা 10 নম্বর প্রশ্ন চলে আসলাম। 10 নম্বর, এখানে একটা উদ্দীপক রয়েছে, দেখো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। চিত্রে পূর্ব থেকে পশ্চিম দিকে এবং উত্তর থেকে দক্ষিণ দিকে কিছু রেখা অঙ্কন করা আছে। পশ্চিম থেকে পূর্ব দিকে, এই যে রেখাগুলো অঙ্কন করা হয়েছে এখানে, পূর্ব থেকে পশ্চিমে, দক্ষিণ থেকে উত্তরে, কি যেন হচ্ছে যে উত্তর থেকে দক্ষিণে। তো চিত্রে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রমকারী অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা সংখ্যা উল্লেখ করে তা ব্যাখ্যা করো এবং
বাংলাদেশের কেন্দ্র দিয়ে অতিক্রমকারী অক্ষরেখা ও দ্রাঘিমার সংযোগ বিন্দুর অক্ষাংশ দ্রাঘিমাংশ লেখো। এখন দেখো চিত্রে দেখা যায় বাংলাদেশে এশিয়া মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত, তবে মহাদেশীয় অক্ষাংশীয় অবস্থানের দিক থেকে এটি উত্তর অক্ষে অবস্থিত। আমরা জানি গোলাকার পৃথিবীতে ডান থেকে বামে আড়াআড়ি ভাবে সমান্তরাল যে দাগগুলো দেখা যায় বা আছে সেগুলো হচ্ছে অক্ষরেখা এবং দ্রাঘিমাগুলো উত্তর দক্ষিণ বরাবর গিয়েছে। চিত্রে দেখা যায় বাংলাদেশ প্রায় 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে এবং 88 ডিগ্রি 0.01 মানে 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 12 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। কারণ সে মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করায় বাংলাদেশের আবহাওয়াতে নিরক্ষীয় প্রভাব দেখা দেয়। পরের প্রশ্ন আছে বাংলাদেশের কেন্দ্র দিয়ে অতিক্রমকারী অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সংযোগ বিন্দুর স্থানাঙ্ক দ্রাঘিমাংশ বের করো। তো বের করতে যাই আমরা জানি অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিম অববেষ্টিত বা পরিবেষ্টিত, এগুলোর পারস্পরিক দূরত্ব সমান এবং সে রেখাগুলো পূর্ণবৃত্ত। আর দ্রাঘিমা রেখাগুলো উত্তর দক্ষিণে অববেষ্টিত এবং অর্ধবৃত্তাকার। দ্রাঘিমা রেখাগুলো পরস্পর সমান্তরাল নয়। বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। এটা একই রকম ঘটনা, ঠিক আছে, এটা করে নিয়ে তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন বলছে ক অঞ্চলে বছরে 250 মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয়। এই অঞ্চলে দিনে অত্যন্ত উষ্ণ এবং রাতে শীতল থাকে। খ অঞ্চল ঘন বনাঞ্চল দ্বারা ঢাকা থাকে, এমনকি শুষ্ক আবহাওয়া সবুজ থাকে। উদ্দীপকের ক অঞ্চলটিকে তুন্দ্রা অঞ্চল বলা যায় কি? ব্যাখ্যা করো। খ নম্বর উদ্দীপকে উল্লেখিত ক এবং খ অঞ্চলের ধরন বিশ্লেষণ করো। উদ্দীপকের ক অঞ্চলে বছরে 250 মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয় এবং দিনে অত্যন্ত উষ্ণ এবং রাতে শীতল থাকে। ধরনের ভৌগোলিক বৈশিষ্ট্য সাধারণত মরুভূমি অঞ্চলে দেখা যায়। তুন্দ্রা অঞ্চল আর্কটিক এলাকায় অবস্থিত বিশাল অঞ্চল, ঠান্ডার জমে থাকা মাটি এই এলাকার প্রধান বৈশিষ্ট্য। বৃষ্টির স্বল্পতার কারণে এই অঞ্চলকে শীতল মরুভূমি হিসেবে অভিহিত করা যায়। তাই উদ্দীপকে উল্লেখিত ক অঞ্চল তুন্দ্রা অঞ্চল নয়, এটা মূলত মরুভূমি অঞ্চল। যদি একদম ঠান্ডা থাকতো সবসময় তাহলে তুন্দ্রা অঞ্চল হতো। খ নম্বর প্রশ্ন কি ছিল? উদ্দীপকে আলোচিত ক এবং খ অঞ্চলের ধরন বিশ্লেষণ করতে হবে। কোন ধরনের? উদ্দীপকের ক অঞ্চলে 250 মিলিমিটারের চেয়ে কম বৃষ্টিপাত হয় এবং দিনে অত্যন্ত উষ্ণ এবং রাতে শীতল থাকে, যা মরুভূমি অঞ্চলের বৈশিষ্ট্য। মরুভূমি অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য অতিমাত্রায় শুষ্কতা। মরুভূমিগুলো প্রধানত উপক্রান্তীয় অঞ্চল অর্থাৎ কর্কটক্রান্তীয় এবং মকরক্রান্তীয় এলাকা দেখতে পাওয়া যায়। মরুভূমি এলাকার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শুষ্ক ও প্রতিকূল জলবায়ু, যেখানে দিনে এবং রাতে তাপমাত্রা ব্যাপক পরিবর্তন দেখা যায়। খ অঞ্চলে ঘন বনাঞ্চল দেখা যায়, এমনকি শুষ্ক আবহাওয়ায়ও খ অঞ্চল সবুজ থাকে। এ ধরনের বৈশিষ্ট্য সাধারণত চিরহরিৎ বনে দেখা যায়। এ সকল এলাকায় তাপমাত্রা এবং বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেশি। সেসব অঞ্চলে, বিশেষ করে বিষুবীয় এবং ক্রান্তীয় অঞ্চল, এমন বন দেখতে পাওয়া যায়। এই বনাঞ্চলে গাছপালার ঘনত্ব এত বেশি থাকে যে খুব সামান্য সূর্যালোক বনের মাটি পর্যন্ত পৌঁছাতে পারে। তারপরে আমরা দ্বাদশ অধ্যায়ে চলে আসলাম। দ্বাদশ অধ্যায়ের নাম হচ্ছে কি? চুম্বক। ঠিক আছে, বিষয়বস্তু এখানে দেওয়া আছে। এটা হচ্ছে 14 নম্বর প্রশ্ন। দেখো, প্লাবন কিছু লোহার গুঁড়ার কাছে ও প্লাস্টিকের গুঁড়ার কাছে দুটি দণ্ড চুম্বক রেখে দেখলো যে লোহার গুঁড়াগুলো চুম্বকের সাথে লেগে যাচ্ছে এবং চুম্বক দণ্ডের দুই মেরুতে সবচেয়ে বেশি লোহার গুঁড়া লেগেছে এবং মাঝখানে সবচেয়ে কম লোহার গুঁড়া লেগেছে। অন্যদিকে প্লাস্টিকের গুঁড়াগুলো চুম্বকের গায়ে লাগেনি। ক নম্বর প্রশ্ন, চুম্বকের দুই মেরুতে সবচেয়ে বেশি এবং মাঝখানে সবচেয়ে কম লোহার গুঁড়ো লাগার কারণ ব্যাখ্যা করো। খ নম্বর, লোহার গুঁড়াগুলো চুম্বকের গায়ে লাগলো কিন্তু প্লাস্টিকের গুঁড়াগুলো না লাগার কারণ বিশ্লেষণ করো। তো প্রথমে ক নম্বর প্রশ্ন, চুম্বকের দুই মেরুতে সবচেয়ে বেশি এবং মাঝখানে সবচেয়ে কম লোহার গুঁড়া লাগার কারণ কি? কারণ হচ্ছে প্লাবন কিছু লোহার গুঁড়ো কাছে একটা দণ্ড চুম্বক রেখে দেখতে পেল যে চুম্বকের দুই প্রান্তে সবচেয়ে বেশি
লোহার গুঁড়ো লেগেছে এবং চুম্বকের মাঝখানে সবচেয়ে কম লেগেছে, তাই না? এর কারণ কি? এর কারণ হলো চুম্বকের দুই প্রান্ত অর্থাৎ দুই মেরুতে আকর্ষণ এবং বিকর্ষণ সবচেয়ে বেশি হয়, আর মাঝখানে আকর্ষণ বিকর্ষণ সবচেয়ে কম হয়, এর জন্য ঘটনাটি ঘটেছে। তারপর প্রশ্ন, লোহার গুঁড়োগুলো চুম্বকের গায়ে লাগলো কিন্তু প্লাস্টিকের গুঁড়োগুলো না লাগার কারণ ব্যাখ্যা করো। কারণ হচ্ছে এই যেটা, যে পরমাণুর প্রত্যেকটা ইলেকট্রনকে একটা অতি ক্ষুদ্র চুম্বক হিসেবে ধরে নেওয়া যায়, অর্থাৎ প্রত্যেকটা পরমাণুর জন্য তার ইলেকট্রন গুলো চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে। পরমাণু গঠনের সময় ইলেকট্রন গুলো দুটো দুটো করে এমন ভাবে ভিন্ন ভিন্ন কক্ষপথে নিজেদের সাজিয়ে নেয় যে প্রায় সব সময় একটা ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্র অন্যটির বিপরীত দিকে থাকে এবং দুটো কাটাকাটি করে কোনো চৌম্বক ক্ষেত্র অবশিষ্ট থাকে না। এমন একটি পদার্থের উদাহরণ হলো প্লাস্টিক। আবার স্বল্প কিছু বা অল্প কিছু পদার্থের বেলায় কক্ষপথে বিজোড় ইলেকট্রন থাকার কারণে তাদের মধ্যে চৌম্বক ক্ষেত্র পাওয়া যায়। এমন একটি পদার্থের নাম হলো লোহা। উপরোক্ত কারণে লোহার গুঁড়াগুলো চুম্বকের গায়ে লাগবে কিন্তু প্লাস্টিকের গুঁড়াগুলো চুম্বকের গায়ে লাগবে না। 15 নম্বর প্রশ্ন, ব্যবহারিক ক্লাসে একটা পরীক্ষণ ছাত্রদের বোঝাতে শিক্ষক একটি ড্রিঙ্কিং স্ট্রয়ের টুকরোর উপরে প্লাস্টিক আবৃত বৈদ্যুতিক তার পেঁচিয়ে দিলেন। এবার একটা কম্পাসের কাছে পেঁচানো তারটি রাখলেন। কম্পাসের কাঁটাটি তার বৈশিষ্ট্য অনুযায়ী উত্তর দক্ষিণে মুখ করে আছে। এরপর শিক্ষক কুণ্ডলীর তারের দুই মাথার একটা ব্যাটারি দুই মাথা স্পর্শ করলেন। যখন ছাত্ররা দেখতে পেল যে কম্পাসটি সঙ্গে সঙ্গে কুণ্ডলীর দিকে ঘুরে গেছে। এখন প্রথম প্রশ্ন, এখন যদি ব্যাটারির দিক বদলে দেওয়া হয় তাহলে কি ঘটবে? খ নম্বর প্রশ্ন, দৃশ্যপথে কম্পনের কাঁটার যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তার সাথে চুম্বকের কি মিল রয়েছে এবং উক্ত বৈশিষ্ট্যের কারণ বিশ্লেষণ করো। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, শিক্ষক প্লাস্টিক স্ট্রয়ের উপর যে বৈদ্যুতিক তার পেঁচিয়ে দিয়েছিলেন তার কম্পাসের কাছে রেখে একটি ব্যাটারি তারের দুই মাথায় স্পর্শ করলেন। এতে কম্পাসটি সাথে সাথে কুণ্ডলীর দিকে ঘুরে যায়। যদি ব্যাটারির দিক বদলে দেওয়া হয় তবে বিদ্যুৎ প্রবাহের দিক পাল্টে যাবে এবং সাথে সাথে কম্পাসটিও ঘুরে যাবে, কারণ বিদ্যুৎ প্রবাহ সবসময় তাকে ঘিরে একটা নির্দিষ্ট দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তারপরে খ নম্বর, দৃশ্যপটে কম্পাসের কাঁটার যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তার সাথে চুম্বকের কি মিল রয়েছে এবং উক্ত বৈশিষ্ট্যের কারণ বিশ্লেষণ করো। বিশ্লেষণ করা হলো এখানে, দৃশ্যপটে কম্পাসের কাঁটার যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তা হলো উত্তর দক্ষিণে মুখ করে থাকা। চুম্বক সবসময় উত্তর দক্ষিণে মুখ করে থাকে। পৃথিবী একটা বিশাল চুম্বক হিসেবে কাজ করে, তাই পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে চুম্বকের উত্তর মেরু এবং উত্তর মেরুর দিকে চুম্বকের দক্ষিণ মেরু মুখ করে থাকে। পৃথিবী তার নিজ অক্ষরেখার চারপাশে ঘুরছে। এই ঘূর্ণনের ফলে পৃথিবীর অভ্যন্তরে তরল লোহা নিকেলের ঘূর্ণন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এই চৌম্বক ক্ষেত্রে দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর মেরুর প্রায় কাছাকাছি থাকে। এর আকর্ষণী চৌম্বকের কাঁটা বা চুম্বকের দুই মেরু সবসময় পৃথিবীর উত্তর দক্ষিণ মেরু বরাবর মুখ করে থাকে। পৃথিবী পৃষ্ঠে দৃশ্যমান কোন চৌম্বক ক্ষেত্র না দেখা গেলেও অদৃশ্য চৌম্বক ক্ষেত্রই এই ঘটনার জন্য দায়ী। এটা ছিল খ নম্বর প্রশ্ন। এই যে 16 নম্বর প্রশ্ন এখন আমরা দেখবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে দেখো একটা দণ্ড চুম্বক দেওয়া আছে, এন এস দুইটা প্রান্ত, এখানে একটা তার চুম্বক রয়েছে, এখানে কুণ্ডলী দেখতে পাচ্ছি। ক নম্বর বলছে যে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এর চুম্বক দ্বয়ের মধ্যে পার্থক্য লিখো, এবং খ নম্বর দৃশ্যকল্প 2 এ প্রদর্শিত কুণ্ডলীর ভেতরে লোহার দণ্ড ঢুকিয়ে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করা যাবে কিনা। ঠিক আছে, এটা বিশ্লেষণ করো, খুবই গুরুত্বপূর্ণ। এটা দৃশ্যকল্প 1 এর চুম্বক হলো স্থায়ী চুম্বক এবং দৃশ্যকল্প 2 এর চুম্বক হলো বৈদ্যুতিক চুম্বক। এদের মধ্যে পার্থক্য দেওয়া হলো। দেখো, স্থায়ী চুম্বক 1 নম্বর, এই চুম্বকের চুম্বকত্ব অনেকদিন বজায় থাকে, তাকে স্থায়ী চুম্বক বলা হয়। আর এটা কি যে চুম্বক বিদ্যুৎ প্রবাহের দ্বারা সৃষ্টি হয় তাকে বৈদ্যুতিক চুম্বক বলা হয়। স্থায়ী চুম্বক যেটা কি, এর চুম্বকত্ব নিয়ন্ত্রণ করা যায় না, এর চুম্বকত্ব নিয়ন্ত্রণ করা যায়, এর পোলারিটি পরিবর্তন করা যায় না। মানে স্থায়ী চুম্বকের এর পোলারিটি পরিবর্তন করা যায়, চুম্বক শক্তি পরিবর্তন করা যায় না, এর চুম্বক শক্তি পরিবর্তন করা যায়। খ নম্বর প্রশ্ন হচ্ছে, দৃশ্যকল্প 2 এ প্রদর্শিত কুণ্ডলের ভিতরে লোহার দণ্ড ঢুকিয়ে শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি করা যাবে কিনা বিশ্লেষণ করো। তো এটা উত্তর হচ্ছে, দৃশ্যকল্প 2 এ বর্ণিত কুণ্ডলের ভেতরে লোহার দণ্ড ঢুকিয়ে শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি করা যাবে। একটা তারের কুণ্ডলের ভেতর দিয়ে
বিদ্যুৎ প্রবাহিত করলে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে চৌম্বক ক্ষেত্র অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ আমরা ইচ্ছা করলেই চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারি, আবার ইচ্ছা করলে সেটা অদৃশ্য করে দিতে পারি। শুধু তাই নয়, বিদ্যুতের প্রবাহ বাড়িয়ে কমিয়ে চৌম্বক ক্ষেত্র বাড়াতে বা কমাতে পারি। তবে শুধু তারের কুণ্ডলী দিয়ে চৌম্বক ক্ষেত্র খুব বেশি শক্তিশালী করা যায় না বলে এরকম বৈদ্যুতিক চৌম্বক তৈরি করতে হলে সবসময় কুণ্ডলীর ভিতরে একটা লোহা জাতীয় চৌম্বকীয় পদার্থ ঢুকে দিতে হবে। একটা লোহার মানে সাধারণ লোহার দণ্ড চৌম্বক নয়, একটা সাধারণ লোহার চৌম্বক নয়, কারণ এর ভেতরে যে ছোট ছোট চৌম্বকের কণা আছে সেগুলো সাধারণত এলোমেলো অবস্থান করে। দেখছো এই যে লোহার একটা লোহা আছে, দেখছো ওই অণুগুলো এলোমেলো ভাবে অবস্থান করে আছে। যদি এই লোহার দণ্ডটি ঘিরে একটা বৈদ্যুতিক তার পেঁচিয়ে তার ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ করা হয়, তখন বিদ্যুৎ প্রবাহের কারণে এলোমেলো চৌম্বক কণাগুলো চৌম্বক ক্ষেত্র বরাবর নিজেদেরকে সাজিয়ে নেবে। দেখছো এখানে যখন বিদ্যুৎ প্রবাহ চালনা করা হচ্ছে এরকম করে, তখন কি হচ্ছে দেখো, এর কণাগুলো, এই যে কণাগুলো এলোমেলো ছিল প্রথম চিত্র, দেখো আলাদা আলাদা, সবগুলো দিক একই দিকে চলে গেছে এরকম ভাবে। সাথে সাথে লোহার দণ্ডটি ভেতরকার চৌম্বক ক্ষেত্র যুক্ত হয়, অনেক শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তারপরে আমরা চলে গেলাম আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্নে, 17 নম্বর। পৃথুল দেখলো যে যখন তার কুণ্ডলী ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থেকে তখন অ্যামিটার কাঁটা বিক্ষেপ দেয়, কিন্তু যখন তারের মধ্যে আপেক্ষিক গতি শূন্য হয় তখন অ্যামিটারের কাঁটার কোনো বিক্ষেপ দেখা দেয় না। এরকম। তো ক নম্বর, দৃশ্যপটের ঘটনার কারণ ব্যাখ্যা করো। খ নম্বর, দণ্ড চৌম্বকটিকে যদি তার কুণ্ডলীর ভিতরে দ্রুত কিংবা ধীরে আনা নেওয়া করা হয় তবে অ্যামিটারে কি পরিবর্তন দেখা যাবে? প্রথম প্রশ্ন যে দৃশ্যপটের ঘটনার কারণ ব্যাখ্যা করো। কারণ হচ্ছে দেখো, ক নম্বর, দৃশ্যপটের ঘটনার কারণ হলো বিদ্যুৎ চৌম্বকীয় আবেশ। উদ্দীপকে পৃথুল দেখলো যে যখন তার কুণ্ডলী ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকে তখন অ্যামিটারের কাঁটা বিক্ষেপ দেয়, কিন্তু যখন তাদের মধ্যে আপেক্ষিক গতি শূন্য হয় তখন অ্যামিটারের কাঁটার কোনো বিক্ষেপ থাকে না। যখন তার কুণ্ডলী ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকে তখন চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হতে থাকে। চৌম্বক ক্ষেত্রেরই এই পরিবর্তনের কারণে তার কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়, ফলে অ্যামিটারের কাঁটা বিক্ষেপ দেয়। আর যখন তার কুণ্ডলী ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি শূন্য হয় তখন চৌম্বক ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, ফলে কুণ্ডলীতে কোনো বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয় না, এর জন্য অ্যামিটারে কাঁটা বিক্ষেপ দেয় না। খুবই সুন্দর প্রশ্ন, তাই না? তারপরে দণ্ড চুম্বক যদি তার কুণ্ডলীর ভেতরে দ্রুত কিংবা ধীরে আনা নেওয়া করা হয় তবে অ্যামিটারে কিরকম পরিবর্তন হবে? অ্যামিটারে যে পরিবর্তন হবে, দণ্ড চুম্বকটিকে যদি তার কুণ্ডলীর ভেতরে দ্রুত কিংবা ধীরে আনা নেওয়া করা হয় তবে অ্যামিটারে যে পরিবর্তন দেখা যাবে তা নিচে আলোচনা করা হলো। যখন তার কুণ্ডলীকে তার কুণ্ডলীর ভেতরে ধীরে ধীরে আনা নেওয়া হবে তখন চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন ধীরে ধীরে হবে, ফলে তার কুণ্ডলীতে সৃষ্ট তড়িৎ প্রবাহের মান ধীরে ধীরে পরিবর্তন হবে, এর জন্য অ্যামিটারের কাঁটা ধীরে ধীরে বিক্ষেপ হবে। অন্যদিকে যখন কুণ্ডলীর ভিতরে, তাই না, দণ্ড চুম্বকটিকে তার কুণ্ডলীর ভিতরে দ্রুত আনা নেওয়া করা হয় তখন চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন হবে, তার ফলে কি হবে? কুণ্ডলীতে সৃষ্ট তড়িৎ প্রবাহের মান দ্রুত পরিবর্তন হবে, জন্য অ্যামিটারের কাঁটাও দ্রুত বিক্ষেপ দেখা যাবে। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম অধ্যায় সম্পূর্ণরূপে আলোচনা করে শেষ করলাম। রচনামূলক প্রশ্ন যেগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর। তো ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।